আওয়ামী লীগ তো খুব স্বাভাবিক নির্বাচন বর্জন করবেই, বাট তারা প্রতিহতর বিষয়ে কিন্তু এখনো কিছু বলেনি। যদি প্রতিহতর শব্দটা ইউজ করতো আমরা ধরে নিতাম যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা এক ধরনের অস্থিতিশীল অবস্থা ভয়ঙ্কর আকারে গড়ে উঠতে পারে। তারা নির্বাচন বর্জন করতে চাইছে এবং ভোটারদেরকে বলছে যে, মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা, যে কেউ ভোট দিতে যাবেন না। আপনার কাছে কি মনে হয় যে এটি কতটা প্রভাব পড়তে ফেলতে পারে এই নির্বাচনকে, যদি হয় 12 তারিখের নির্বাচনটি? ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই, মাঠে নেই, এবং ব্যালট বাক্স নেই। সুতরাং এখন ভোট বর্জনের আহ্বান জানালে তো উপস্থিত থাকতে হবে। এখন হতে পারে যে আওয়ামী লীগের যে সাধারণ সমর্থক কর্মী যারা যারা বাড়িতে আছেন তাদের প্রতি এই আহ্বান। কিন্তু প্রথমেই প্রশ্ন, আহ্বানটা কে জানালেন? আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই নেতৃবৃন্দ কোথায়? নেতৃবৃন্দের এক অংশ আমরা জানি যে তো তারা জেলে, এবং এই 17 মাস ধরেই জেলে আছেন। কেউ কারো দণ্ড হয়েছে, কারো দণ্ড হয়নি, অসংখ্য মামলায় তারা জর্জরিত। সুতরাং এই সময় নির্বাচন নিয়ে তাদের কাছে আহ্বান, বা তারা যদি আহ্বান জানিয়েও থাকেন, সেটা তো খুবই এটি কোনো অর্থ বহন করবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, যারা বাইরে থেকে করেছে, দেশের বাইরে থেকে, তাদের এই আহ্বান নেতাকর্মীরা কতটা শুনবেন, এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে যে যারা আওয়ামী লীগের, যাদের বিরুদ্ধে মামলা নেই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সাধারণ নেতাকর্মী, তারা তো দেখবেন যে ভোট দিলে তাদের সুবিধা, না ভোট না দিলে। আর গ্রামগঞ্জে, বিশেষ করে শহরে কে ভোট দিতে গেলেন বা না গেলেন এটি তো কেউ দেখবেন না, বা মানে এটি কারো নজরে থাকবে না, কেউ কাউকে চিনে না। কিন্তু গ্রামাঞ্চলে এরকম কেউ ভোট কেন্দ্রে না গেলে, বিশেষ করে আপনার যাদের পদ আছে আওয়ামী লীগের কোনো না কোনো কমিটিতে, ইউনিয়ন পরিষদ হোক বা ইউনিয়ন কমিটি হোক অথবা উপজেলা কমিটি হোক, আর সেখানে সবাই সবাইকে চিনে, সুতরাং না গেলে এক ধরনের নজরদারির মধ্যে থাকবে। আরেকটি হচ্ছে যে যদি যান তাহলে কাকে ভোট দিবেন। তা অনেকগুলো এর মধ্যে কিন্তু যদি প্রশ্ন আছে, এগুলো উতরিয়ে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাবেন, বা তারা তাদের যে আহ্বান জানিয়েছেন, আহ্বান না জানালেও কোনো নির্বাচনেই তো কোনো দলের শতভাগ কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যান না, এবং সেটা যদি যেতেন তাহলে তো 24 সালের বা 18 সালে, এমনকি 14 সালের নির্বাচনের ভোটার উপস্থিতির এর আকাল হতো না। সুতরাং এখানে আওয়ামী লীগ নেতৃত্বের কে বিবেচনা করতে হবে কোন আহ্বানটি দলের ভবিষ্যতের জন্য তাদের ভালো হবে। হ্যাঁ, তারা যে ভোট প্রতিহত করার আহ্বান জানাননি, এটি আমি মনে করি ভালো দিক। কারণ তাহলে যে কোনো গোলযোগ হলে কিন্তু আওয়ামী লীগের উপর দায় পড়তো। এখন আওয়ামী লীগের উপর সেই দায়টা, তারা বলতে পারবে আমরা তো ভোট বর্জনের আহ্বান জানিয়েছি, আমরা প্রতিহত করতে বলিনি। প্রতিহত করা মানে বাধা দেওয়া, প্রতিহত করা মানে যে কোনো ভাবে প্রক্রিয়াকে ব্যাহত করা, আর সেটি তারা করেনি। আপনার বক্তব্য থেকে যদি আমি পাল্টা প্রশ্ন করি, যে আওয়ামী লীগের যে নেতারা বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন, যেভাবে বলি না কেন, তাদের আহ্বান তাদের কর্মী সমর্থকরা শুনবে কেন আপনি বলছেন? আমার পাল্টা প্রশ্ন হচ্ছে, শুনবে না কেন? মানে যারা আওয়ামী লীগ মনে প্রাণে করেন, তারা কি এই ভোটকে গ্রহণ করছেন? যারা আমি রিজার্ভ ভোটের কথা বলছি, সেই ভোটাররা বা কর্মী সমর্থকদেরকে এই নির্বাচনকে সমর্থন করে তারা ভোট কেন্দ্রে যাবে? ধন্যবাদ। আপনি যে 35% আওয়ামী লীগের সমর্থক বললেন, 35% থাকতে পারে বা তার কমও থাকতে পারে, কিন্তু তারা যে আওয়ামী লীগ নেতাদের যে কোনো আহ্বানে সাড়া দেবেন এর নিশ্চয়তা নেই। এ কারণে তাহলে 2024 সালের নির্বাচনে, অন্য দল বাদ দিলাম, আওয়ামী লীগের কত শতাংশ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন, কর্মী সমর্থক? আর সুতরাং এটি ওভাবে বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে, যারা বাইরে থেকে এই আহ্বান জানাচ্ছেন তারা একটা নিরাপদ অবস্থানে আছেন, কিন্তু দেশের ভিতরে যারা আছেন তারা কিন্তু ভয়ভীতিতে আছে, নানা রকম চাপের মধ্যে আছেন। সুতরাং তারা কিন্তু একটা যেটি তার নিরাপত্তার জন্য ভালো মনে করবেন সেটি করবেন। আর এর অর্থ না যে
আহ, নেতৃত্বকে অমান্য করা হলো, নেতৃত্বের আহ্বানকে নাকচ করা হলো, কিন্তু তারা দেখবেন যে তিনি ভোট দিতে যদি না যান তার সমস্যা সমস্যা আহ, কি সমস্যা হতে পারে, গেলে কি সমস্যা কি সুবিধা হতে পারে। এমনও তো হতে পারে যে আহ, নির্বাচনে তো একটি দল প্রতিযোগী নয়, অনেকগুলো দল প্রতিযোগী। আর সেখানে তিনি ভাবতে পারেন যে তার তার জন্য যে দলটি কম বিপজ্জনক, আর সেই দলে ভোট দিলে হয়তো তিনি বিপদ থেকে রেহাই পেতে পারেন, এটাও ভাবতে পারেন। এমনকি এটা তো ঠিক যে আওয়ামী লীগের সমর্থক ভোট নিয়ে প্রতিযোগী রাজনৈতিক জি। দলগুলোর মধ্যে এক ধরনের টানাটানি চলছে। এমনকি যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাননি বা আনার ব্যাপারে প্রচন্ড বিরোধিতা করেছেন, তারাও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নেবেন না এটা কিন্তু কেউ বলেনি। আর তারাও জয়ের জন্য এটাই করছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, সেটা বিএনপি নেতাদের পক্ষ থেকে, জামাত ইসলামের নেতাদের পক্ষ থেকে, এমনকি এনসিপির, তাদেরও কেউ কেউ বলেছেন যে যারা আওয়ামী লীগের নিরাপরাধ, যাদের হুম, বিরুদ্ধে হুম, হুম। মামলা নেই, যার অভিযোগ নেই, তাদের কাছে ভোটের আহ্বান জানাবো না কেন। সুতরাং একটা জটিল পরিস্থিতি কিন্তু, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য জটিল। আর নির্বাচনে তার কি প্রভাব পড়বে সেটা নিয়ে পরে কথা বলা যাবে। আহ, আপনি আহ, বলছেন যে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনে তাহলে তারা কেন উপস্থিত হলো না, যদি নেতাদের কথা তারা শুনতোই। প্রেক্ষাপটটা একটু ভিন্ন না? তখন তারা ছিল সরকারি দলে, আর এখন তো অস্তিত্ব সংকটের মুখে, এখন তাদের মধ্যে একটা প্রতিহিংসা বলি, জিদ বলি কাজ করছে। আর তখন তো তারা জানতোই যে ভোট দিলেও আওয়ামী লীগ জিতবে, না দিলেও আওয়ামী লীগ জিতবে। যেহেতু আওয়ামী লীগের বাইরে বিএনপি বা অন্য ভিন্ন মতাবলম্বী আদর্শের রাজনৈতিক দলগুলো ছিল না, অতএব বাড়ি বসে ঘুমিয়েছিল। এখনো কি তারা বাড়ি বসে ঘুমাবে না ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে? কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ না কিন্তু বাড়ি বসে ঘুমানো। তার হচ্ছে যদি দল এখন তো ভুল রাজনীতি নেই। সিদ্ধান্ত না, না সেই এখন তো ভুল, রাজনীতি নেই। আমি বলি যে কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত যদি নিয়ে থাকে সেই নেতৃত্বকে বলা যে এটি ঠিক হয়নি। আসলে এখনো যে বিষয়টি হচ্ছে যে এই যে আহ, আহ, মানে আওয়ামী লীগের আহ, সব নেতা কর্মীরা তো বাইরে যেতে পারেনি, একটি ছোট অংশই গেছে, ক্ষুদ্র অংশ গেছে। আর বাকিরা কিন্তু এই গত 17-18 মাস ধরে কিন্তু তারা নানা রকম ভয়ভীতির মধ্যে আছে। কেউ আহ, অন্য দলকে খুশি করে হয়তো তার নিরাপদ আছে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপন অবস্থায় আছে। এক্ষেত্রে আমি মনে করি যে তাদের কাছে ভোট তেমন তাৎপর্য বহন করে না, কিন্তু তার চেয়েও বেশি তাৎপর্য বহন করে না তাদের প্রতি যে আহ্বান জানানো হয়েছে ভোট বর্জন করো। এখন ভোট বর্জন করলো, তারা কি নিশ্চিত করতে পারবে? ধরেন আপনার কথা মতো যদি আওয়ামী লীগের 35% ভোটার থাকে, এই 35% কেউ ভোট কেন্দ্রে যাবে না, এটি আমার মনে হয় নেতৃত্ব এই নিশ্চয়তা দিতে পারবে না। আপনার সঙ্গে আমি অনেকখানি না হলেও কোনো কোনো জায়গাতে অবশ্যই একমত পোষণ করতে হয়। তার কারণ আহ নিজের আত্মীয় স্বজনের একটি বিষয় থাকে, পরিচিত জনের একটি বিষয় থাকে, যারা প্রার্থী হন বা এলাকায় ভালো প্রার্থী হিসেবে চিহ্নিত, তাকে ভোট না দিয়ে পারা যায় না, এরকম অবশ্যই কিছু না কিছু যাবে, সেটি আমি সমর্থন করি। কিন্তু যে কথা আপনি বলছেন, নিজেও বলছেন, আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে যে ভোটাররা একটি ভীতির মধ্যে আছে, আওয়ামী লীগের ভোটাররা। আহ তাদের মানে চিহ্নিত করে রাখা, পরবর্তী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই যদি হয় সেটি কি একটা আদর্শ ভোট বা আদর্শ নির্বাচনের চিত্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, যদি ভয় ভীতি দেখিয়েই ভোটারদেরকে টানতে হয় ভোট কেন্দ্রে? আমরা ঘটনাটি, এই যে এই ঘটনাগুলো, এমনকি এই নির্বাচনও তো একটি ঘটনার প্রতিক্রিয়া, তাই না? হুম, হুম। এখন আমরা যদি ক্রিয়ার দিকে না যাই, কথা হচ্ছে যে এই পরিণতি আওয়ামী লীগের হলো কেন? যেমন আল জাজিরা বলছেন যে আওয়ামী লীগ টিকে থাকবে কিনা, এই হুম, হুম। প্রশ্নটা কেন আসবে? দেশের বৃহত্তম দল, সর্ববৃহত্তম বলে আওয়ামী লীগের নেতারা বলেন, আগেও বলতেন, এখনো বলছেন। সেই দলটি এই যে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে চলে গেলেন, এরকম পরিস্থিতি তৈরির জন্য কি আওয়ামী লীগ নেতৃত্ব দায়ী নয়? আহ একটি সুতরাং তাদেরও কিন্তু আত্মোপলব্ধি করতে হবে। এবং আমরা দেখলাম যে সজীব ওয়াজেদ জয়, তিনি ভুলের কথা স্বীকার করেছেন, যে পরিস্থিতি যেভাবে সামাল দেওয়ার উচিত ছিল সেটা সামাল দিতে পারেনি এটা বলেছেন। এবং সেক্ষেত্রে তিনি কাউকে কাউকে হয়তো কারো কারো প্রতি ইঙ্গিত করেছেন যে এদের কারণে হয়নি। আবার যে কোনো একটি রাজনৈতিক বিপর্যয়
সেটি সেটি সঠিকভাবে যদি উপলব্ধি করা না যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। এও তো ঠিক যে যদিও সাবেক প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে, যেমন যারা এতগুলো মানুষ মারা গেছে সে ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ওই সময় সরকারের এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটি কিন্তু কেউ বলছেন না। তারা যে ভুল করেছেন এবং সেই ভুলের কারণে যে এতগুলো জীবন চলে গেল, এবং কারো যদি আহ, ওই আন্দোলনকে বিপথে নিয়ে যাওয়ার যে অভিযোগ আওয়ামী লীগ করে, তারা সেই বিপথে নিয়ে যেতে দিলেন কেন? একটি কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের রূপ রূপ দিতে পারলো যে, এর পিছনে আওয়ামী লীগ নেতৃত্বের ব্যর্থতা আছে। অবশ্যই দায় আছে, অবশ্যই দায় আছে। যদি অন্য কোনো ম্যাটেরিয়াল ডিজাইন থেকেও থাকে, তারপরেও কেন তারা এটি বুঝতে পারলো বা সেই পর্যন্ত নিতে দেয়া হলো কেন, অবশ্যই এটি বড় প্রশ্ন। আপনার কাছে আমার জানতে চাওয়া, বিএনপি তারা দাবি করে আসছে যে একটি পক্ষ নির্বাচন ভণ্ডুল করতে চাই। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববারও তার নির্বাচনী এলাকায় মন্তব্য করেছেন যে এবারে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, যদিও একটি বিশেষ পক্ষ নির্বাচন ভণ্ডুল করার, বানচাল করার চেষ্টা করছে। এটি নিশ্চয়ই নির্বাচনী মাঠে তার যে প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ, তাকে ইঙ্গিত করছে। আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে যে রাজনৈতিক নেতারা বিশেষ করে নির্বাচনের সময় এক পক্ষ আর এক পক্ষের উপর আহ, আহ, মানে অনেক অভিযোগ করে থাকেন। সেই অভিযোগের কিছু ভিত্তি থাকে, কিছু ভিত্তি থাকে না। এখন তারা এই নির্বাচন বানচালের কথা যে অভিযোগ করেছেন, হ্যাঁ, নির্বাচন নিয়ে জনমনে যেহেতু একটা সংশয় আছে, আবার বিএনপির জামাত ইসলামী বা তাদের জোট থেকে আবার বিএনপির বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ করা হচ্ছে যে তারা জোর করে ব্যালট বাক্স দখল করবে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এখন এই অভিযোগ পাল্টা অভিযোগটা কিন্তু আহ বড় বড় সমস্যা নয়। বড় সমস্যা হলো যে মাঠের পরিস্থিতি। হ্যাঁ, মাঠের পরিস্থিতিতে এখনো শঙ্কা আছে, এখনো ভয় আছে, এবং কারো কারো বক্তৃতা বিবৃতিতে তো এই নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথাও আছে। এখন প্রথমত হচ্ছে যে সবাই চায়, আমাদের এখানে নির্বাচনী রাজনীতির বড় সমস্যা হলো সবাই চায় যে তার পক্ষেই প্রশাসন তার পক্ষে কাজ করুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পক্ষে কাজ করুক, নির্বাচন কমিশন তার পক্ষে কাজ করুক। আর তার পক্ষে না করলেই তখন তাকে অন্যের দালাল হিসাবে, অন্যের সহযোগী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। কিন্তু কোন দলই, এত বড় গণ অভ্যুত্থানের পরও কোন দলই এটি ভেবে দেখে না যে এই নির্বাচনের নিয়ামক শক্তি তো জনগণ, ভোটাররা। ভোটাররা ভোটাররা স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কিনা, সেখানে ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, যদি দেখানো হয়ে থাকে, যদি প্রভাবিত করার চেষ্টা হয়ে থাকে, যদি বলে বিকাশে টাকা দেওয়া হয়ে থাকে, আইডি কার্ড সংগ্রহ করা হয়ে থাকে, সেটা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা নেয় সেটা তো ভালো, যদি ব্যবস্থা না নেয় তার মানে তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, বা ব্যবস্থা না নিলে সেই কথাটা জনসমক্ষে বলতে হবে। আর যেমন এই যে বিএনপি যে নির্বাচন বানচালের কথা বলছে, কিন্তু বিএনপি নিজের যে ব্যর্থতা, নিজের যে দুর্বলতা সেটি বলছে না। এই যে দেখুন, নির্বাচনের শেষ পর্যন্ত আজকের সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে বিএনপির দুজন নির্বাচন করতে পারছেন না। কেন পারছেন না? তাদের কারো দ্বৈত নাগরিকত্ব আছে, কেউ ঋণ খেলাপি। এই যে একজন দ্বৈত নাগরিক কেন, মানে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়া তিনি যুক্ত হওয়ার চেষ্টা করলেন? এটিতে দল থেকে প্রথম বলা উচিত ছিল, বা দল থেকে জানতে চাওয়া উচিত ছিল মনোনয়ন প্রত্যাশীদের যে কারো দ্বৈত নাগরিকত্ব আছে কিনা। যদি থেকে থাকে তিনি নির্বাচনের জন্য আবেদনই করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ঋণ খেলাপির ক্ষেত্রেও একই সত্য, তাকে প্রমাণ করতে হবে তিনি ঋণ খেলাপি নন। তাই যারা প্রমাণ করতে পেরেছেন তারা পেয়েছেন, আর তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর যারা পারেননি তারা করেননি। এখন এটাও তো অন্য পক্ষ, এটাকেও নির্বাচন বানচালের কথা বলতে পারেন। এখন ধরেন এই যে মাঠের পরিস্থিতি, যে আমাদের সব নির্বাচনই কিন্তু এরকম ছোটখাটো সংঘর্ষ হয়ে থাকে।
তা সেই অর্থে আমি বলবো না যে এটি এমন অসহনীয় পরিস্থিতি হয়ে গেছে, বা আপনি আপনি দেখেছেন যে 15ই ফেব্রুয়ারির মতো নির্বাচন সব দলের বিরোধিতা সত্ত্বেও সেই নির্বাচন হয়েছে। এমনকি 14 সালের নির্বাচন, সেখানেও আহ জামাত ইসলামী, বিএনপি সহ আহ, অনেক অনেক দল নির্বাচন বর্জন করেছে, তারপরও কিন্তু সেই নির্বাচন হয়েছে, অন্তত আইনত হয়েছে। তা আমরা আগামী নির্বাচনটি শুধু আইনত আইনত নির্বাচন চাই না, নৈতিক নৈতিক সেই জায়গা নৈতিকভাবেও থেকে সেটি আহ এরকম একটি নির্বাচন যেখানে গণরায়ের প্রতিফলন ঘটবে। আর চাই সেই যাতে কোনো তারা বাধার সম্মুখীন না হন, এমনকি ভয়ভীতি কাউকে না, দেখানো না। আপনি বলছেন যে নৈতিকতার জায়গা থেকেই আগে আমাদেরকে সেই মানদণ্ডটা নিশ্চিত করতে হবে, শুধু আইনগত ভিত্তি থেকেই নয়। তো সেই জায়গা থেকে কি আপনার কাছে আমাদের যে প্রশ্ন, মানে আপনি কি মনে করেন যে সরকার নিরপেক্ষ আছে কিনা? সরকারের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন দীর্ঘদিনের, এবং যদি এই প্রশ্নবিদ্ধ অবস্থাতেই সরকারকে নির্বাচন করতে হয়, সেটি কতটুকু নিরপেক্ষ হতে পারে বলে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে, এই সরকার তো নির্বাচনের প্রতিযোগী নয়। যেটা আওয়ামী লীগ শেষ 3টি নির্বাচন করেছে, তারা নিজেরা প্রতিযোগী ছিল, তারা প্রশাসন তাদের তাদের ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করেছে। এই সরকার তো নির্বাচনে অংশ নিচ্ছে না। এখন যদি বলেন যে এই সরকার কোন দলের পক্ষে কাজ করেছে, তাহলে সেটা প্রমাণ করতে হবে যে তারা ওই দলের পক্ষে কাজ করেছে। এখন পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে, কিন্তু এমন কোন কোন আহ এ কথা কেউ বলেনি যে এই সরকার কোনো একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য এই নির্বাচন দিয়েছে। আমি যদি আপনাকে আর যদি সেটা কয়েকটি পয়েন্ট যদি ধরিয়ে দিই, সরকারের বর্তমান সময়ে যে নানান ধরনের কর্মকাণ্ড, সে বোয়িং বিমান নিয়ে কেনাকাটার কথাবার্তা বলা হচ্ছে, শেষ সময় এসেও সরকারের কোনো কোনো উপদেষ্টাকে বিমানের পরিচালনা পর্ষদে ঢুকানো হচ্ছে। হ্যাঁ, ভোটের পক্ষে প্রচারণা নিয়ে অভিযোগ রয়েছে। তরুণদের একটি দলের থেকে অনেকেই এমপি হিসেবে নির্বাচিত হবে, তাদের মধ্যে থেকে শিক্ষামন্ত্রীও হিসেবে কেউ কেউ নিয়োগ পাবে, এমন কথা তো খোদ প্রধান উপদেষ্টাও বলেছেন। তাহলে যে সার্বিক যে কর্মকাণ্ড, শুধু বিমান কেনা নয়, বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে, এইসব বিষয় কি মানে জনগণের মনে সন্দেহ সৃষ্টি করার জন্য যথেষ্ট কারণ কিনা? না, না, এটা এটা সন্দেহ। নির্বাচন আর এই সিদ্ধান্তগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। নির্বাচন এটি বলতে পারেন যে সরকারের শেষ মুহূর্তে মাত্র নির্বাচনের 10 দিন বাকি আছে, এর আগেই এই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে পরবর্তীকালে যারাই ক্ষমতা আসে তারা বিপদে পড়বে, তাদের জন্য চ্যালেঞ্জ হবে। আর যদি বলেন যে হ্যাঁ, কোনো সেটা প্রমাণ সাপেক্ষ, কোনো রাজনৈতিক দল সরকারের এই যে চাওয়াগুলো বা এই যে চুক্তি করতে যাচ্ছে সেটাকে সমর্থন করছে বলে সেই দলকে সরকার ক্ষমতায় আনবে, এরকম কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। সুতরাং মানে এটি বলার সুযোগ নেই যে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো দলকে ক্ষমতায় আনছে অথবা নির্বাচনকে তারা প্রভাবিত করছে। নির্বাচনকে প্রভাবিত করছে তখনই বলা যাবে যে কোনো দলের আহ প্রচার কাজে যদি বাধা দিয়ে থাকে, কোনো দলকে যদি অন্যায়ভাবে নির্বাচন থেকে প্রতিযোগী কোনো দলকে নির্বাচন থেকে বিরত রাখে বা নির্বাচনী প্রচার থেকে, অথবা সরকার এমন পরিবেশ তৈরি করেছে যে কোনো দল প্রচার করতে পারলো আর কোনো দল আহ ঘরে ঘরে বসে থাকতে বাধ্য হলো, সেরকম পরিবেশ নেই। তবে যেটি আছে সেটি এক ধরনের, এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, আহ 90-এর পরবর্তী পরবর্তী রাজনীতির রাজনীতি এটাই প্রমাণ করে যে বাংলাদেশে দুটি প্রধান দলের, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তা বিএনপির এক ধরনের অপ্রতিদ্বন্দ্বী ভাব তাদের মধ্যে এসে থাকতে পারে, এবং সেই অপ্রতিদ্বন্দ্বী ভাব আসলেই যে তারা নির্বাচনকে বানচাল করবে বা নির্বাচনকে প্রভাবিত করবে সেটি বলা যাবে না, যদি তারা অন্যের উপর। আমি ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাচ্ছি, অধ্যাপক রেহমান সোবহানের মতো মানুষেরা কিংবা সংবিধান বিষয় বিশেষজ্ঞ যারা, তারাও এই হা না ভোটের প্রয়োজনীয়তা এবং যেভাবে প্রচারণা চলছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। আসলে কি হতে চলেছে আপনার কি মনে হয়? এবং সরকারের প্রেস উইং থেকে আরো একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যারা সন্দেহ প্রকাশ করছেন যে ডক্টর ইউনূস সরকার আরো 6 মাস কন্টিনিউ করতে পারে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়,
এগুলো একেবারেই গুজব। এ ধরনের কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। আমি এটি এটি থেকেই শুরু করতে চাই যে সরকারের প্রেস উইং এর এই বক্তব্যের উপরে আমরা কতখানি আস্থা রাখতে পারি। প্রথমত প্রেস উইং যে আছে শফিকুল ইসলাম সাহেব, তার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নাই, এবং উনি যেটা বলেন সেটা বিশ্বাস করেন না, যেটা বিশ্বাস করেন উনি সেটা বলেন না, যেটা ঘটে না সেইটা উনি বলেন, যেটা ঘটে সেটা উনি বলেন না। সুতরাং ওনার কথার আমি কিন্তু কোনো গুরুত্ব এইখানে দিচ্ছি না। তবে ওটা তার ব্যক্তিগত বক্তব্য নয়, ওটা তো সরকারেরই বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি তো তার প্রতিনিধিত্ব করছেন, তাই না? এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক আছে সরকারি ইয়ে মানে পেজ, সেখান থেকে এটি দেওয়া হয়েছে। না, এখানে তো অনেক কিছুই আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও তো নানাবিধ এলোমেলো কথা বলেন, যেমন বলেন একটা জালিয়াতির রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। এখানে আমি তো দিচ্ছি যে প্রফেসর রেহমান সোবহান যেটা সন্দেহ প্রকাশ করেছেন, উনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, উনি অনেক বিষয় গভীরে চিন্তা করেন। উনি যখন সন্দেহ প্রকাশ করেছেন যে এটার কি বিষয়টা কি, সেটা একটা খুব গুরুত্ব বহন করে। এট দ্য সেম টাইম আমরা নিজেরাও তো সাধারণ জ্ঞানে যেটা বুঝি, আমরা তো লয়ার নই, সংবিধান বিশেষজ্ঞ তো নই, কিন্তু যেটা সাধারণ একজন সচেতন ব্যক্তি হিসেবে যেটা আমাদের দৃষ্টিতে আসে, যে এইখানে যে কি করা হয়েছে, যে আদেশ দেয়া আছে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই অনুসারে আপনার কিন্তু এই যারা নির্বাচিত হবেন তারা একাধারে জাতীয় সংসদের সদস্য, আবার একই সাথে তারা সংবিধান সংশোধন পরিষদের সদস্য। সংশোধন পরিষদ মূলত ভিন্ন একটা নাম হলো, এটা কনস্টিটিউশন একটা গণপরিষদ। বেসিক্যালি এটা একটা গণপরিষদ। গণপরিষদ কখন তৈরি হয়, গঠন করা হয়? যখন কনস্টিটিউশন থাকে না, নতুন করে কনস্টিটিউশন লিখতে হয়। তার জন্য কিন্তু গণপরিষদ নির্বাচন হয় বা গঠন করা হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, ভারতের ক্ষেত্রে ঘটেছে, সব দেশেই একই নিয়ম। এবং সাধারণত এটা কয়েক বছর লেগে যায়, মিনিমাম 1 বছর তো লাগেই। 6 মাস সময় কিন্তু যথেষ্ট না। এবং তারা যে এই সংবিধানকে সম্পূর্ণভাবে বদল করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে করবেন, এই কথা কি রাজনৈতিক দলের সাথে ছিল? এটা কি জুলাই সনদে ছিল? জুলাই সনদে ছিল যে কতটি পরিবর্তন আনতে হবে সংবিধানে। সংবিধানে পরিবর্তন আনার দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় সংসদের। তারা 2/3 ভোটের মাধ্যমে সেই বিষয়টা তারা সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে, সংশোধন করতে পারেন, পরিমার্জনা করতে পারেন, যাহা ইচ্ছা। এই জাতীয় বিষয়টা সন্দেহজনক। এবং যে কথাটা অনেকেই বলছেন যে যখন গণপরিষদ প্রথমে এখন বলতেছে এই সংসদ প্রথমে, এই মেম্বাররা প্রথমে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তারা কাজ করবেন প্রথম 6 মাস। অর্থাৎ তারা এখানেই সহায় নেবেন, আলাদা তারা কিন্তু ওত নিচ্ছেন, তারা কিন্তু আলাদা ভাবে শপথ নিচ্ছেন। তাদের একটা আলাদা সভাপতি থাকবে, প্র্যাকটিক্যালি স্পিকিং সে হবে স্পিকার। বেসিক্যালি একটা বড়ল এই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, একটা সাংবিধানিক একটা জটিলতার সৃষ্টি হবে, এটা নিশ্চিত বলা যায়। আমরা এই গণভোটেরই হায়ের পক্ষে প্রচারণা চালাতে দেখছি সরকারের পক্ষ থেকে। সরকারের কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে। ইসির ঘুম ভাঙলো দীর্ঘদিন পর। তারা বিজ্ঞপ্তি দিল, নির্দেশ দিল যে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। এটি নিয়ে আবার নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে এক সম্পর্কের একটা জটিলতা তৈরি হয়েছে এবং সরকার এটিকে ভালো চোখে নিচ্ছে না। এটি কি শুধু নাটক, মানে গণমাধ্যমে যেভাবে আসছে, নাকি আসলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কিছু করতে চাচ্ছে? তারা কিন্তু এর আগেও দেখেও না দেখে না দেখার ভাব করেছে। আমার ধারণা যে নির্বাচন কমিশনের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন অন্যান্য দেশের
রাষ্ট্রদূতরা দেখা করেছেন, তারা সম্ভবত এই বিষয়টা দৃষ্টিতে আনছেন। কারণ এই যে সরকারি কর্মকর্তারা এইখানে গণভোটের একটা পক্ষ নিয়ে যে প্রচার চালাচ্ছে, এটা একটা ব্ল্যাটেন্ট ভায়োলেশন অফ আওয়ার লস অ্যান্ড কনস্টিটিউশন। এইখানে সরকার একটা প্রশ্ন দিয়েছে যে নির্বাচন কমিশনের কাছে, আপনি যাচাই করে দেন যে পাবলিক জনগণ কোন প্রশ্নগুলিকে তারা হা বলে, অর্থাৎ কোন প্রশ্নগুলিকে তারা গ্রহণ করে, কোন প্রশ্নটাকে গ্রহণ করে না, অর্থাৎ একটা যাচাই প্রক্রিয়া। এই যাচাই প্রক্রিয়াতে সরকারি কর্মকর্তারা, তারা তো সরকারি কর্মকর্তা বলা হয়, তারা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা, তারা প্রজাতন্ত্রের, তারা একটা পার্টি হতে পারে না। এটা কমন সেন্সের বিরুদ্ধে যায়, আইনের বিরুদ্ধে যায়, সকল রকমের। এইখানে ডক্টর ইউনূস সবসময় বলছেন যে আমি একটা নির্বাচন করব, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। আমরা দেখতেছি ইতিমধ্যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনী নিকৃষ্ট, ইতিহাসের নিকৃষ্ট, বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট নির্বাচনী প্রচারণা চালু হচ্ছে, যেখানে সরকারি কর্মচারীরা, সরকারি কর্মকর্তারা সরকারি গাড়ি, সরকারি টাকা ব্যয় করে একটা একটা যাচাই করা হবে যে বিষয়টাকে, তারা একটা পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এটা করতেছেন কারা? এইখানে এই সরকারের যারা দণ্ডমূর্ধ, যারা মালিক, এখন যারা সবচেয়ে পাওয়ারফুল, এইসব উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা বাধ্য করতেছেন। সরকারি কর্মকর্তারা কিন্তু এটা জানে, সরকারি কর্মকর্তারা এটা জানে, এটা যে ভায়োলেশন হয়, কিন্তু তা না করে তাদের উপায় নাই, এবং সেইখানে ব্যাংকগুলিকে তারা করছে। কারণ তাদের ভিতরে একটা আর্জেন্সি আছে। আমি লক্ষ্য করছি যখন তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, আর্জেন্সি হচ্ছে যে তারা এইখানে সরকার গঠন করে তারা আমাদের এই সংবিধান খোল নালচে পাল্টিয়ে দিতে চান। আপনার হয়তো মনে আছে যে এই গত বছর 28শে অগাস্টে একটা সেমিনার করা হয়েছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পক্ষ থেকে। সেইখানে আলী রিয়াজ সাহেব প্রপোজাল দিয়েছিলেন যে কনস্টিটিউশনকে রিরাইট করতে হবে, সংশোধন না, রিরাইট করতে হবে। আমি তার একদিন আগ পর্যন্ত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আমি চেয়ারম্যান ছিলাম। আমি কিন্তু এইসব দেখে রিজাইন্ড। আমি, কারণ কি, যে আমাদের যে 72 কনস্টিটিউশন, এটি অ্যামেন্ড হইতে পারে, অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে অনেক অনেক বাজে সব জিনিস আসছে। আপনার 5th অ্যামেন্ডমেন্ট আসছে, 15th অ্যামেন্ডমেন্ট আসছে, আপনার 4th অ্যামেন্ডমেন্টে বাকশাল করা হয়েছে, কনস্টিটিউশনের উপরে অনেক আঘাত আসছে, কিন্তু এটা টিকে রয়েছে। এটাকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি। আমাদের যে বাঙালির যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলিকে রক্ষা করার জন্য আমাদেরকে এই কনস্টিটিউশনকে রক্ষা করতে হবে। আমাদেরকে এই যে একটা গণভোট করা হয়েছে, বায়াসড একটা গণভোট হতে যাচ্ছে, সেটাকে আমি মনে করি কি আমাদের প্রত্যাখ্যান করা উচিত। আমাদের কোনোভাবেই এইভাবে চলতে পারে না যে সরকারি কর্মকর্তা অনেক সময় অনেক গণভোটে বলেন, ইলেকশনে বলেন, তারা কিন্তু অনেক সময় বায়াসড হয়ে অনেক কাজ করছে। দিনের ভোট রাতে করছে, রাতের ভোট দিনে করছে, আপনার আমি নির্বাচন এগুলি করছে, কিন্তু এইভাবে ওপেনলি পাবলিকে বলে নাই যে তোমরা এই ডামি ইলেকশন করো, ডামি এসে ভোট দাও, এটা দাও। তারা করছে, আইন ভঙ্গ করে করছে, কিন্তু এখানে তো ওপেনলি তারা মানে ইলেকশন ল ভায়োলেট করতেছে। এবং ইলেকশন কমিশনের এটা টু লেট, কিন্তু তাদের আরো আগে বলা উচিত ছিল। যেহেতু বলছে, এখন ইমিডিয়েটলি এখানে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাছাড়া আপনার যে গণভোটটা তো ফল্টি, ইট ইজ ফ্যাটালি ফল্টি। এখানে আপনার 84টা কোশ্চেন আছে, তার মধ্যে এরা বলতেছে 48টা পয়েন্ট যেখানে নাই, কোনো রিসেন্ট নাই, কিন্তু আপনার ব্যালটে বলতেছে 30টা, ব্যালটে বলতেছে তারা 30টা প্রশ্ন। আবার ব্যালটের উপরে আছে 4টা দফা। আমি যে 2টা দফা রাজি হই, কিছু তো ভালো জিনিস আছে এটার ভিতরে। সমস্যা হচ্ছে কি, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের দরকার, কিন্তু এট দ্য সেম টাইম এমন সব জিনিস তারা ইনকর্পোরেট করছে, যেমন 2 নম্বর আইটেমে করছে যে আমাদের ছিল আমরা জনগণ জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। জাতি হিসেবে বাঙালি এই কথাটা কেটে দিয়ে বলা হয়েছে এখানে জনগণ নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবেন। কেন? আমার এই বাঙালি জাতীয়তাবাদ, আমার বাঙালি পরিচয় কেটে দেওয়ার কে রাইট দিছে? আলী রিয়াজ গ্যাংদের কোনো অধিকার নাই, এটা চিরন্তন।
এটা বাঙালি জাতিসত্তা, চিরন্তন একটা জাতিসত্তা, এবং এই বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সেটা নিয়ে বিতর্ক অবশ্যই হতে পারে। আবার কেউ বলেন যে কেন বাঙালি থাকবে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন বা আদিবাসী গোষ্ঠী রয়েছেন তারা তো আর বাঙালি নন, তো সবাই তো বাংলাদেশী, এরকম বিতর্ক রয়েছে। আমি একটু গণভোট বিষয়ে আর একটু প্রশ্ন করতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রচারণা যেদিন থেকে শুরু হলো নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে, তারপর থেকে গত 8-9 দিনে হায়ের পক্ষে কোনো কথাই বলা হয়নি, বরং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নায়ের পক্ষেই ভোট চাইছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম যে 30 জানুয়ারি, অর্থাৎ একদিন আগে, তারেক রহমান নিজে হ্যাঁ এর পক্ষে ভোট চাইছেন। বিএনপি নিজেও কি একটা গোলকধাঁধার মধ্যে আছে যে আসলে কি করা উচিত, কি কিসের পক্ষে ভোট চাওয়া উচিত? তার কারণ আমরা যতই জানছিলাম যে বিএনপি আসলে এটির মধ্যে রহস্য খুঁজে পাচ্ছে, রহস্যের গন্ধ পাচ্ছে, এই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কিছু বলছে না। আপনার কি মনে হয় তারেক রহমান কেন হঠাৎ করে হায়ের পক্ষে প্রচারণা চালালেন? তিনি কি চালাতে বাধ্য হলেন, নাকি সত্যি সত্যি আন্তরিকভাবে দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শুনেন, দলীয়ভাবে আন্তরিকভাবে এখানে সিদ্ধান্ত নেয়ার কোনো অবকাশ নেই, কারণ এটা ইনকনক্লুসিভ একটাই হবে, এই গণভোট হবে। কিভাবে আপনার এই যে 4টে কোশ্চেন, এই একটা হা দিয়ে আপনি 4টে কোশ্চেনের উত্তর কিভাবে দিবেন? এটা একটা কমন সেন্সের কথা। এটা মনে হয় তার বাধ্য হয়েছে, কোনো না কোনো ভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে। এবং আমাদের দেখতে হবে যে নির্বাচনের 2-3 দিন আগে কি তারা আবার ঘুরে যায় কিনা, যে বলে কিনা যে তোমরা কেউ ভোট দিও না, অথবা দিলেও না ভোটে দিও ইত্যাদি, এই ধরনের কিছু আসতে পারে। কারণ এটা হা ভোটে বিএনপির জন্য ভোট দেয়া এবং হা ভোট পাস করা বিএনপির জন্য একটা সুইসাইডের বিষয় হবে, কারণ তারা ইমিডিয়েটলি ক্ষমতায় যেতে পারবে বলে, ইলেকশনের পরবর্তীতে তারা সরকার গঠন পারবে বলে আমার কমন সেন্সে বলে না, সাধারণ জ্ঞানে। কারণ ওথ করাবে কে? যদি ওথ করানোর কোনো উদ্যোগ না নেওয়া হয়, যদি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ওথটাই হয়, অর্থাৎ সংবিধান সংশোধন পরিষদের ওথটা হয়, সেখানে স্পিকার, সভাপতি স্পিকার নিয়োগ হয়, এবং এটা বলা হয় যে পরবর্তীতে এই ওথ হবে সদস্য হিসাবে, এটার পরে আপনি কি করবেন তখন? কারণ এটা তো রেফারেন্ডামের মাধ্যমে আসছে, এবং এখানে এটা পাস হয় কিন্তু মেজরিটিতে। এটাও বুঝতে হবে, সিম্পল মেজরিটিতে এগুলো পাস হয়। এখন সিম্পল মেজরিটি কি তারা ম্যানেজ করতে পারে? এই যারা জামাত অথবা বিএনপি যদি করে, এটা তো অনেক তাদের যে ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা, যে পাথ টু দ্য পাওয়ার, এটা আনসার্টেন হয়ে যাবে যদি হা ভোট পাস করে। হ্যাঁ, তাহলে কি বিএনপি আবারও ফাঁদে পা দিচ্ছে, ট্রাপে পড়ছে আপনার মনে হয়? বিএনপি তো বারেবারেই ফাঁদে পা দিচ্ছে। বিএনপি তো প্রয়োজন ছিল যে 3 মাসের মধ্যে ইলেকশনের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করা। এইখানে যে সাহেব যে পেতে, আপনার যে সংবিধান সংস্কারের যে ফাঁদ পেতে যে তাদের সময় নষ্ট করে দিছে, এরা তো বুঝতে পারে নাই। আমরা বলেছি যে আপনারা আলী রিয়াজ সাহেবের খোয়ারে কাঁঠাল পাতা যাচ্ছেন কেন? এর কোনো ভ্যালু নাই। যেসব যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার তো অ্যামেন্ডমেন্ট দিয়ে করা যায়। যে রাষ্ট্রপতি যেমন টার্ম লিমিট করা আছে, ঠিক সেইভাবেই যদি টার্ম লিমিটটা প্রধানমন্ত্রী করে, এর জন্য আপনার গণভোটের দরকারটা কি আছে? এখানে তো সবাই একমত হয়েছে, অনেকগুলি বিষয় একমত হয়েছে। আপনি যে দুদকের যে এগুলি সংস্কারের কথা, সবাই তো একমত, কেউ ডিসেন্ট দেয় নাই, কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই। তো এই সরকার তো এগুলি কিছুই ইমপ্লিমেন্ট করে নাই। এই সরকার জাতির 1.5 বছর একেবারে নষ্ট করে দিছে, যেখানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমাদের এখন ইনভেস্টমেন্ট নেমে এসেছে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে, আমরা 3-0 এক মহারাজকে নিয়ে আসছে। 3-0 এই ভদ্রলোক আমাদেরকে শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে। তারেক রহমান বা বিএনপি যদি ফাঁদে পড়েই থাকে আবারও, ট্রাপে, আপনি বলছেন যে তিনি বাধ্য হয়েছেন হায়ের পক্ষে কথা বলতে, আহ আমি আপনি ধারণা করি হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, তারা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, ডক্টর রেহমান সুবহানের মতন মানুষেরা আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি কি একটু বুঝতে পারে না, মানে বিএনপির মধ্যেও তো অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন, তারেক রহমান নিজেও অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছেন গত 17 বছরে, তারা কি বুঝতে পারছে না? অথবা আপনার কাছে যে আমি পাল্টা প্রশ্ন করি যে কিসের মাধ্যমে
বাধ্য হলেন বা কি কারণে হ্যায়ের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য হলেন তারেক রহমান? মানে বিষয়টি কিরকম যে হ্যায়ের পক্ষে না বললে জামাত ইসলামী বা সরকারের পক্ষ থেকে বিএনপিকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে যে তারা আসলে সংস্কারের পক্ষে নয়, এজন্য হায়ের পক্ষে কথা বলছে না, এরকম কিছু নাকি ভিতরে অন্য কিছু ঘটছে পর্দার আড়ালে? অন্য কিছু ঘটছে। আর বিএনপি তো একটা গণতান্ত্রিক পার্টি না, সেখানে তো ডিসিশন গুলি আপনার তারেক রহমান সাহেব যে ডিসিশন গুলি দিচ্ছেন এটা আলাপ আলোচনার ভিত্তিতে দিচ্ছেন না। যেমন উনি 20,000 কিলোমিটার খাল কাটার কথা বলছেন, যেখানে নদ নদীগুলির ছোট নদীগুলিকে করা, রিস্টোর করা, সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। যেখানে আপনি উনি 50 কোটি গাছ লাগানোর কথা বলছেন, 50 কোটি গাছ লাগাতে গেলে বাংলাদেশের 1/3 অর্থাৎ 50,000 স্কোয়ার কিলোমিটার জায়গা আপনার দরকার হবে। এইসব তো আর কি প্ল্যান করে আসে না, এগুলি নিজে থেকেই বলেন। উনি নিজের থেকেই উনি হয়তো এই ডিসিশনটা নিছেন যে হা বলতে হবে, সবাই হা বলছে, না বলতে হবে না বলছে। এখানে রোনাল্ড রেগানের মতো একটা একটা সুন্দর একটা জোক আছে। রোনাল্ড রেগানের যারা ছিল, স্টাফ ছিল, আওয়ার প্রেসিডেন্ট ডাজন্ট লাইক নো, সো ইট ডাজন্ট লাইক ইয়েস, সো ওয়েন হি সেজ নো উই সে নো। আমরা ইয়েস ম্যান হতে চাই না। এইখানে তো ওই ধরনের বিষয়। আপনার যেমন শেখ হাসিনা যা বলতো সেইভাবেই তো চলতো। এখন তারেক রহমান সাহেব যেভাবে বলবেন সেভাবেই চলবে। হা বলছেন হা, না বললে না। এখন এর পেছনে কি আছে সেগুলি জানার সৌভাগ্য আমারও নাই, আপনারও নাই, অনেকেরই নাই। এখানে পিছনে থেকে কি হচ্ছে এমনও হতে পারে। আমি আশা করব যে নির্বাচনের আগে 2-1 দিন আগে হয়তো না ভোটের দিকে যাবে। কারণ আমি সবচেয়ে বেশি যে আমার যে বাঙালি পরিচয়, সে পরিচয়টা এই গণভোটের মাধ্যমে, এই রেফারেন্ডামের মাধ্যমে চলে যাবে। আমি নিজেকে কোথাও লিখতে পারবো না আমি বাঙালি, আমাকে লিখতে হবে বাংলাদেশি। এই জিনিসটা আমাকে পীড়া দেয়, আমার মতো অনেক লোককেই পীড়া দেয়। বাঙালি এই পরিচয়টা মুছে দেওয়ার জন্য এখানে আরো অনেক ভালো ভালো কিছু জিনিস আছে, কিন্তু সমস্যা হচ্ছে সে ভালো জিনিসকে আমার এমন করতে হচ্ছে অনেকগুলি খারাপ জিনিসের জন্য। আপনার কাছে শেষ পর্যায়ে যদি জানতে চাই আরেকজনের মন্তব্য কেন্দ্র করে, কদিন আগে সেই প্রেস সেক্রেটারি যাকে আপনি অন্যভাবে মূল্যায়ন করলেন, মিস্টার শফিকুল আলম জানিয়েছিলেন যে এইবারে ভোট গণনায় বেশ খানিকটা দেরি হবে বা দেরি হতে পারে, এই ধরনের মন্তব্য করেছিলেন, যেহেতু 2 ভোট একসাথে হচ্ছে। এবং সেটা নিয়ে অনেকের মনে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে যে আগে থেকেই ভোট গণনায় দেরি হবে, ফল ঘোষণায় দেরি হবে, এটি বলার কারণ কি? এবং এই ফল ঘোষণা দেরি হওয়ার মধ্য দিয়ে অনেক কিছু ঘটেছে আমরা জানি। তো সেই জায়গা থেকে আবার মির্জা আব্বাস সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি মন্তব্য করেছেন যে ভোটের ফল দেরি হলে তা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন নিয়েও বা কি হতে যাচ্ছে এই ভোটের ফল দেরিতে আচ্ছা দেখেন, গণনা নিয়ে? প্রথমত শফিকুল ইসলাম সাহেবকে, উনি কি নির্বাচন কমিশনের মুখপাত্র? ইলেকশনটা সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এখন নির্বাচন কমিশনের কোন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার বা তাদের দায়িত্বপ্রাপ্ত অফিসার যদি এই কথাটা বলতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে দেরি হতে পারে, যে ভোট এখানে আনতে হবে, এই জন্য হতে পারে, তারা বলতে পারেন। কিন্তু নির্বাচনের রেজাল্ট প্রকাশ করায় কিছু কিছু ট্র্যাডিশন আছে। আপনি দেখেন যে ঢাকার ভিতরে যে নির্বাচনের রেজাল্টটা, এটা সাধারণত গভীর রাত্রে প্রকাশ করা হয়, যাতে লোকজন বাড়ি বাড়ি যায়, উত্তেজনা সৃষ্টি না হতে পারে, এই ধরনের কিছু আছে। কিন্তু আগে ভাগে যে কতদিন দেরি হবে, কেন দেরি হবে, আপনি যদি ধারণাই করতে পারেন যে আমাদের নির্বাচনের এই রেজাল্ট গুনতে দেরি হবে, তা আপনি আরো লোক নেন। প্রজাতন্ত্রে 14 লক্ষ লোক, আপনি গোনার জন্য আরো 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 লোক হায়ার করেন, বাজেট করেন। কিন্তু সেটা না করে বলতেছেন যে, আমি মানে একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, শফিক সাহেবরা ওই যদি দেখে অবস্থা খারাপ, ওই হা ভোট ফেল মারছে, তাহলে তো এদেরও কিন্তু কেসে পড়বে, যে কেসের শাস্তি হাতের সংবিধানের সাথের ক এবং খ, যে সংবিধানকে যদি কেউ তার কোর যে মূল যে ধারাগুলি আছে, যেগুলি এটার্নিটি ক্লজ দ্বারা সংরক্ষিত, সেইগুলিকে যদি কেউ চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে সে রাষ্ট্রবিরোধী
কর্মকাণ্ডে জড়িত হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ শাস্তি লেখা আছে, কনস্টিটিউশনে লেখা আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। তাই হা ভোট পাশ করলে, হা ভোট ফেল করলে, না ভোট পাশ করলে, অর্থাৎ সেই 72-এর সংবিধান যদি টিকে যায় এই গণভোটে, তাহলে এরা প্রত্যেকেই কেসে পড়বে, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার কেসে পড়বে। সেই জন্য 2 দিন 3 দিন সময় নিয়ে রাখতেছে, সেই সময় পালিয়ে যাওয়ার জন্য। এই লোক এই কথা আগেই বলছে, সঠিক সময় পালিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, সেই জিনিসের জন্য এই উইন্ডো অফ অপরচুনিটি সেই জিনিসটা করে রাখলো। ওনাকে বলা উচিত, আপনারা না বললেও তো পারতেন,